আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আলিম হোসেন নাইম, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে। ত্রিকোণমিতি হচ্ছে একটা মজার চ্যাপ্টার, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো খুব কম সময় হয়ে থাকে। অনেকে বলবে ভাইয়া এটা অনেক কঠিন। যারা এই কথা বলবে তারা বেসিক পড়ে নাই, সূত্র মুখস্থ করে নাই এবং একাধিকবার অঙ্ক প্র্যাকটিস করে নাই। যারা একাধিকবার অঙ্ক প্র্যাকটিস করছে, সূত্র মুখস্থ করছে এবং বেসিক জানছে, তাদের জন্য ত্রিকোণমিতি খুব প্রিয়, যেমনটা আমার। তো ত্রিকোণমিতিকে যে আমরা বিশ্লেষণ করি, আমরা কি পাই? ত্রিকোণমিতিকে বিশ্লেষণ করলে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে ত্রিকোণ আর একটা হচ্ছে মিতি। ত্রিকোণ মানে হচ্ছে তিন কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ করা। তার মানে কি ভাইয়া, ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ করা। এবং তিন কোণ কার ভেতরে থাকে ভাইয়া? তিন কোণ সাধারণত ত্রিভুজের মধ্যেই থাকে। তাহলে আমরা বলতেই পারি যে ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত আলোচনা। কোন ত্রিভুজ ভাইয়া? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা তো একটা সমকোণ, সবাই জানো। যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কারণে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলতেছি। যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করছি, তার মানে একটা নামও দেওয়ার লাগবে। সেই নামটা দিচ্ছি এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ, যেইখানে আমি বি কোণটাকে ধরছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস তোমাদের জানা লাগবে। সেটা হচ্ছে, অলওয়েজ মাথায় রাখবা যে সমকোণ যদি এইটা হয়, সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। কি বলছি? সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। তার মানে বি কোণ যেহেতু সমকোণ, এর বিপরীত বাহু কি ভাইয়া? এসি। তার মানে এসি হচ্ছে অতিভুজ। অতিভুজ তার মানে এসি হচ্ছে অতিভুজ। আরেকটা মাথায় রাখবা, সমকোণ বাদে যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের মধ্যে একটা নির্দিষ্ট করে একটা কোণ দেওয়া থাকবে, সেটা হচ্ছে থিটা। এই থিটা এর বিপরীত বাহু হবে অলওয়েজ লম্ব। কি বলছি? থিটা এর বিপরীত বাহু হবে লম্ব। তোমরা এতদিন কি জেনে আসছো? যে সব সময় যে খাড়া অবস্থায় থাকবে সেই লম্ব, আর যে শুয়ে থাকবে সেই ভূমি? না বাবা, না। কিছুক্ষণ পরেই দেখতে পারো এটা হচ্ছে ভূমি। কারণ কি? ভূমি হচ্ছে এই থিটা কোণের সাথে যে সংলগ্ন বাহু থাকে, সেটাই হচ্ছে ভূমি। দেখো তো, এই থিটা কোণের সাথে এই এবি সংলগ্ন বাহু আছে না, এটাকেই বলা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তা আবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। এখন মনে করো আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটারও নাম দিলাম হচ্ছে এ বি সি ত্রিভুজ, যার সমকোণ বি। এখন যদি তোমাকে বলি যে এইটা হচ্ছে থিটা, তাহলে বলো তো এখন লম্ব কোনটা? অনেকে বলবে ভাইয়া লম্ব হচ্ছে এইটা, কিন্তু ভাইয়া রং। লম্ব এটা না। সবসময় যে খারাপ ভাবে থাকলেই লম্ব হবে এমনটা না। কি বলছি? থিটা এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে থিটা এইটা, এর বিপরীত বাহু হচ্ছে এইটা, তার মানে লম্ব হবে এই বাহু। তাহলে এটা কি ভাইয়া? থিটা সংলগ্ন বাহু, তার মানে এটা হবে ভূমি। আর জানোই তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? আজ থেকে কি ক্লিয়ার? এখন যদি তোমাকে কেউ পণ্ডিত এসে জিজ্ঞেস করে, ভাইয়া যে এই একটা ত্রিভুজ যেখানে থিটা চিহ্নিত করা নাই, আপনি বলেন তো কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? ভাইয়া এই ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র অতিভুজ আইডেন্টি করা যাবে, কারণ এখানে শুধু সমকোণ দেওয়া আছে। কিন্তু আমরা লম্ব আইডেন্টি করতে গেলে, ভূমি আইডেন্টি করতে গেলে আমাকে ভাইয়া একটা থিটা কোণ দিতে হবে। যদি থিটা কোণ দেন তাহলে আমি বলতে পারবো লম্ব কোনটা, ভূমি কোনটা, অন্যথায় বলতে পারবো না। এতটুকু ক্লিয়ার হইছো? এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার। তো এই যে অতিভুজ, ভূমি এবং লম্ব, এই বাহুর নাম না, এই বাহুগুলোর নামের উপর ভিত্তি করে আবার কি করছে বিজ্ঞানীরা? ত্রিকোণমিতিক কিছু অনুপাত দিছে। কি কি অনুপাত দিছে একটু শিখি। সেগুলো হচ্ছে সাইন থিটা, এগুলো নাম দিছে, এগুলো নিয়ে কোনো প্যারানোর দরকার নাই। এগুলো হচ্ছে সাইন থিটা, তারপর কস থিটা, এগুলো কিন্তু নাম, ত্রিকোণমিতিক অনুপাতের এগুলোর নাম। তারপরে হচ্ছে ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, আরেকটা হচ্ছে কট থিটা। এইগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের নাম। এগুলো ইজ ইকুয়াল আবার কি লেখা যায় জানো? সাইন থিটা ইজ ইকুয়াল লেখা যায় আবার লম্ব ভাগ অতিভুজ। কস থিটা ইজ ইকুয়াল আবার লেখা যায় ভূমি ভাগ অতিভুজ। আমি বলছি কি, সাইন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের নাম, এর কিসের উপর নির্ভরশীল? বাহুর নামের উপর নির্ভরশীল। তাহলে কস থিটা ইজ ইকুয়াল কি ভাইয়া? ভূমি ভাগ অতিভুজ।
ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা ইজ ইকুয়াল কি ভাইয়া? লম্ব ভাগ ভূমি। ভূমি আপাতত এই তিনটা লিখছি। দেখো আমি কি বলছিলাম যে এই যে বাহুর নামগুলো আছে এদের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কিছু ত্রিকোণমিতিক অনুপাত দিছে, যেগুলো হচ্ছে এই বাহুগুলোর অনুপাত। সাইন থিটা ইজ ইকুয়াল কি কোন কোন বাহুর অনুপাত ভাইয়া? লম্ব ভাগ অতিভুজ। ভাইয়া কস থিটা ইজ ইকুয়াল কি ভাইয়া? ভূমি ভাগ অতিভুজ। ট্যান থিটা ইজ ইকুয়াল কি ভাইয়া? লম্ব ভাগ ভূমি। ভাইয়া এগুলো তো ভাইয়া আমাদের এলোমেলো হবে ভাইয়া, একটু মনে রাখার টেকনিক নাই? অবশ্যই এগুলো মনে রাখার টেকনিক আছে, টেকনিকগুলো শিখে নাও এখনই। যে সাইন থিটাকে আমরা মনে রাখবো কিভাবে, যে লম্ব ভাগ অতিভুজ হইলো, এইটার টেকনিক হচ্ছে একটা ছন্দের মাধ্যমে। ছন্দটা হচ্ছে সাগরে লবণ অনেক, লবণ অনেক। এই ছন্দের মাধ্যমে আমরা এই সাইন থিটাকে মনে রাখতে পারি। শতে ভাইয়া কি? এখানে সাইন। লতে কি ভাইয়া? লম্ব। সরেয়তে কি ভাইয়া? অতিভুজ। যেহেতু স আগে আছে তার মানে সাইন থিটা, যেহেতু তারপরে আছে ল তার মানে আছে এখানে লম্ব, যেহেতু অতিভুজ অর্থাৎ সরেও আছে সবার পিছনে তার মানে অতিভুজ হবে হর। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আসেন কস থিটা আমরা কিভাবে মনে রাখবো ভাইয়া? কবরে ভূত আছে, কবরে ভূত আছে, এইটা দ্বারা আমরা মনে রাখতে পারবো কস থিটার অনুপাত। দেখেন কতে ভাইয়া কস, ভূতে ভাইয়া ভূমি, সরেওতে ভাইয়া অতিভুজ। তাহলে তো এটা মনে রাখাই যায় যে সর্বপ্রথম হবে কস, উপরে হবে ভূমি আর নিচে হবে অতিভুজ। ট্যানতে ভাই আমরা কিভাবে মনে রাখতে পারি? টেরা লম্বা ভূত, ভূত তো টেরা লম্বাই হয় তাই না? টেরা লম্বা ভূত। টতে ভাইয়া কি? ট্যান। লতে কি ভাইয়া? লম্ব। আর ভূতে কি ভাইয়া? ভূমি। তার মানে আগে হবে ট্যান, উপরে হবে লম্ব আর নিচে হবে ভূমি। এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা, আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আসেন কোসেক থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? কোসেক হচ্ছে সাইনের উল্টা। কি বলছি? কোসেক হচ্ছে সাইনের উল্টা। তার মানে 1 ভাগ সাইন থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? কোসেক থিটা। বা সাইন থিটা ইজ ইকুয়াল লেখা যায় 1 ভাগ কোসেক থিটা, একই কথা। তো দেখেন এখন কোসেক থিটা ইজ ইকুয়াল যেহেতু আমি 1 ভাগ সাইন থিটা নিলাম, তার মানে কোসেক থিটার এই যে বাহুগুলোর নাম দিছি এর মান কি হবে? অবশ্যই সাইনের উল্টা। সাইন আছে কি? লম্ব ভাগ অতিভুজ। আর যদি কোসেকের উল্টা সাইন, তার মানে কোসেকের মান কি হবে? অতিভুজ ভাগ লম্ব, অতিভাগ লম্ব। ক্লিয়ার? তেমনি সেকের উল্টা হচ্ছে কস। যেহেতু কস ইজ ইকুয়াল আছে ভূমি ভাগ অতিভুজ, তার মানে সেক মানে কি হবে? অতিভুজ ভাগ ভূমি। যেহেতু সেকের উল্টা কস, তাহলে কস ইজ সেক ইজ ইকুয়াল হবে অতিভাগ ভূমি। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। তাই কট থিটা ইজ ইকুয়াল তাহলে কি হবে? কট উল্টা হচ্ছে ভাই ট্যানের, তাহলে কট থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি ভাইয়া? ট্যান থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব ভাগ ভূমি। আর যেহেতু ট্যান হচ্ছে কটের উল্টা, তাহলে আমরা কট থিটা ইজ ইকুয়াল কি লিখতে পারি? ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। এই সূত্র ছাড়াও আরো একটা সূত্র আছে ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। কেন এটা পারলাম একটু একটু গবেষণা করে দেখি যে কেন এইটা হইল। আচ্ছা সাইন থিটা ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? আর কস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? দেখো তো, সাইন থিটা ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ, তাই না? আর কস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? ভূমি ভাগ অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। ঠিক তাই। তাহলে ভাইয়া এখানে ছিল লম্ব ডিভাইডেড অতি, এইটা হবে ভাগ আছে যেহেতু, তাহলে ভাগ হবে গুণ, অতি আছে নিচে, অতি যাবে কি ভাইয়া? উপরে, আর ভূমি থাকবে কি? নিচে, তাই না? এই গুণটা তো আশা করি সবাই পারো। তাহলে অতিভুজ অতিভুজ যদি আমি কেটে দেই তাহলে থাকতেছে কি ভাইয়া? থাকতেছে হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্ব ডিভাইডেড ভূমি ইজ ইকুয়াল কি? দেখো তো, লম্ব ডিভাইডেড ভূমি ইজ ইকুয়াল ট্যান থিটা। তার মানে আমি লিখতেই তো পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড কস থিটা। লেখাই তো যায় তাই না? এটা তো জায়েজ, হ্যাঁ এটা জায়েজ। আশা করি তোমরা এটা সবাই বুঝছো। তো এখন একটা বেসিক থিম আরো একটা শেখাচ্ছি, সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিজ্ঞানী পিথাগোরাস একটা ঐতিহাসিক সূত্র দিয়েছিল। আশা করি তোমরা এই সূত্রটা সবারই মনে আছে।
সেই সূত্রটার নাম কি ছিল ভাইয়া? যে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল কি লেখা যাইতো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা তো সবাই জানো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার। তো বিজ্ঞানীরা এই যে সমীকরণটাকে আবার মডিফাই করে এই অনুপাতের একটা সূত্র বের করছে। কি বলছি? এই বিজ্ঞানীরা এই পিথাগোরাসের উপপাদ্যের সমীকরণটাকে মডিফাই করে আবার এই যে ত্রিকোণমিতিক অনুপাতের এগুলো সূত্র বের করছে। কি কি? তারা বলছে একটু গবেষণা করে দেখি। এই অতিভুজ এখানে আছে, আচ্ছা উভয় পক্ষকে অতিভুজ দ্বারা আমরা ভাগ করি, দেখি কি পাই। আচ্ছা ভাই করেন। গবেষণা করতে গেলে তো একটু উল্টাপাল্টা কথা চিন্তা করারই লাগবে, তাই এনারাও সেম টু সেম উভয় পক্ষে অতিভুজ স্কয়ার দ্বারা কি করছে? ভাগ করছে। তাহলে এদিকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ, সেম টু সেম ওদিকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করা লাগবে। এখানে লম্ব স্কয়ার প্লাস কি ছিল? ভূমি স্কয়ার। আর নিচে কি দ্বারা ভাগ করছি আমি? অতিভুজ স্কয়ার দ্বারা। বিজ্ঞানীদের ইচ্ছা করছে। এখন দেখেন তো ভাই এখানে কি লেখা যায়? অতিভুজ স্কয়ার কাটা যায় না? যায়। তাহলে এখানে থাকতেছে কি? 1। এখন দেখো এই লাইনটাকে আবার এরকম করে লেখা যায় কেমনে? লম্ব স্কয়ার ডিভাইডেড অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ডিভাইডেড অতিভুজ স্কয়ার। ভাই এটা কেমনে লিখলাম? ভাইয়া অঙ্কের একটা বেসিক থিম আছে যে আমরা কি করি বা না করি আমাদের আগের লাইন মিলে দিতে হবে। দেখেন তো এই লাইন থেকে আগের লাইন মিলে কি না মিলে। আমি যে এই লাইন থেকে এই লাইন লিখলাম এটা কি জায়েজ? এটা প্রমাণ করি। তো আমি লিখছি কি? লম্ব স্কয়ার ডিভাইডেড অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ডিভাইডেড অতিভুজ স্কয়ার। আমি যে উপরের লাইন সমান এটার নাম লিখছি আসলে কি ঠিক আছে? দেখেন তো এই দুটার লসাগু করলে কি হয়? অতিভুজ স্কয়ার, তাই না? এখানে অতিভুজ স্কয়ার, এটা এখানে অতিভুজ স্কয়ার, তাহলে কাটা গেল। তাহলে উপরে থাকতেছে সি, উপরে থাকতেছে শুধু লম্ব স্কয়ার প্লাস সেম টু সেম এখানেও অতিভুজ স্কয়ার আছে, তাহলে এটাও কাটা, তাহলে উপরে থাকতেছে শুধু কি? ভূমি স্কয়ার। তাহলে ভাইয়া দেখেন তো এই লাইন সমান আমি এই লাইন লিখতে পারি কি পারি না? এই লাইন সমান আমি এই লাইন লিখতে পারি, তাহলে আমি এই লাইন সমান এই লাইন লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। যদি এটা সমান এটা লেখা যায় তার মানে এটা সমানও এটা। দেখেন তাই আমি কি করছি? এটা সমান এটা লিখছি। এতটুকু তো জায়েজ, তাই না? না জায়েজের তার কিছু নাই। তাহলে এখন আসেন আমি এটাকে 1 ধরলাম। এখন কি দেখেন তো লম্ব উপরে স্কয়ার আছে, অতিভুজের উপরে স্কয়ার আছে, তা আমি এটাকে লিখতে পারি কি পারি না? এমন করে দেখেন তো লম্ব ডিভাইডেড অতিভুজ তার উপর অল স্কয়ার। এটা তো জানি যে এ স্কয়ার বি স্কয়ার যদি থাকে আমি এ বি লিখে অল স্কয়ার করতে পারি, তাই না? তাই যেহেতু লম্বের উপরে স্কয়ার আছে অতিভুজের উপরে স্কয়ার আছে, তাই লম্ব ডিভাইড অতিভুজ দিয়ে আমি অল স্কয়ার দিলাম। এতটুকু তো ক্লিয়ার। এখন আসেন এইদিকে আমি লিখলাম ভূমি আর এইদিকে লিখলাম অতিভুজ। যেহেতু ভূমির উপরও স্কয়ার অতিভুজের উপরে স্কয়ার, আমি দুইটার উপর অল স্কয়ার দিলাম। এতটুকু জায়েজ। তাহলে এখানে 1 দিলাম। এখন দেখেন তো ভাইয়া লম্ব ডিভাইডেড অতিভুজ কি? লম্ব ডিভাইডেড অতিভুজ ইজ ইকুয়াল হচ্ছে sin থিটা, তাই না? লম্ব ডিভাইডেড অতিভুজ হচ্ছে sin থিটা। যেহেতু লম্ব ডিভাইডেড অতিভুজ ইজ ইকুয়াল sin থিটা আর এখানে আছে লম্ব ডিভাইডেড অতিভুজ অল স্কয়ার, তার মানে কি ভাই sin এর উপর স্কয়ার যাবে, তাই না? হ্যাঁ তাই। সেম টু সেম এদিকে দেখেন ভূমি ভাগ অতিভুজ মানে কি ভাইয়া? দেখেন তো ভূমি ভাগ অতিভুজ মানে হচ্ছে cos থিটা। দেন যেহেতু ভাইয়া ভূমি ডিভাইডেড অতিভুজের উপর স্কয়ার ছিল, তার মানে কি কসের উপর স্কয়ার হবে। ক্লিয়ার? তাহলে ভাই এইটা একটা সূত্র আপনারা কি পড়ছিলেন এসএসসি-তে? এই দেখেন সূত্রটা কিভাবে আসলো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি 1। এতটুকু ক্লিয়ার? এরকম আরো দুটো সূত্র আছে, ও দুটোও প্রমাণ করে দিচ্ছি। দেখেন বিজ্ঞানীরা তো বললেন একটা সূত্র তো আবিষ্কার করেই ফেললাম, দেখি আরো কোনো সূত্র আবিষ্কার করা যায় কি যায় না। কি ভাইয়া এইবার তো আপনি অতিভুজ দ্বারা ভাগ করছেন, এবার না হয় লম্ব দ্বারা ভাগ করেন। আচ্ছা আপনার মর্জি। তো অতিভুজ স্কয়ার এখানে ছিল, তো বিজ্ঞানীরা লম্ব দ্বারা ভাগ করার জন্য লম্বটাকে ওইদিকে রাখছে শুধু, তাহলে ভূমিটাকে এদিকে আসবে। তাহলে আমি মনে করলাম ভূমিটাকে এদিকে নিয়ে আসলাম জাস্ট এটা ক্যালকুলেশনের জন্য, সহজ করার জন্য।
অতিভুজ এখানে ঠিক রাখলাম, এদিকে আছে ভূমি প্লাস, তাহলে এদিকে আসলে ভূমি কি হবে মাইনাস, তাহলে এইদিকে থাকতেছে কি শুধুমাত্র লম্ব স্কয়ার, তাই না? এখন বিজ্ঞানীরা বললো যে উভয় পক্ষে ভাইয়া আপনি এখন লম্ব স্কয়ার দ্বারা ভাগ করেন, তাহলে এদিকে ছিল অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, কি দ্বারা ভাগ করছি লম্ব স্কয়ার দ্বারা, দিলাম লম্ব স্কয়ার। আর এদিকে কি ছিল ভাইয়া লম্ব স্কয়ার, তার নিচে ভাগ করছি কি দ্বারা লম্ব স্কয়ার দ্বারা। তাহলে দেখেন তো থাকে কি এইদিকে ভাইয়া অতিভুজ মাইনাস ভূমি ছিল, তার মানে আমি এটাকে এরকম করে লিখতে পারি কি পারি না যে অতিভুজ স্কয়ার ডিভাইডেড লম্ব স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার ডিভাইডেড লম্ব স্কয়ার। কিছুক্ষণ আগেই তো বুঝাইলাম যে এই লাইন সমান এই লাইন লেখা যায়, এই লাইন সমান এই লাইন লেখা যায়, শুধুমাত্র এখানে মাইনাস আছে, ওইখানে এখানে প্লাস ছিল দেখি এখানে প্লাস বসছিল, এখানে মাইনাস আছে দেখি এখানে মাইনাস বসছে, তাই না? এখন লম্ব স্কয়ার কাটা, থাকতেছে কি এখানে 1। এখন স্কয়ার এর উপরও আছে এর উপরও আছে, তাহলে আমরা লিখতেই পারি যে অতিভুজ ডিভাইডেড লম্ব অল স্কয়ার, লেখা জায়েজ আছে কি নাই, জায়েজ আছে। তেমনি এখানে আমরা লিখতেই পারি ভূমি ডিভাইডেড লম্ব অল স্কয়ার ইজ ইকুয়াল কি 1, এটাও লেখা জায়েজ, জায়েজ। অতি ডিভাইডেড লম্ব অর্থাৎ অতিভুজ ডিভাইডেড লম্ব ইজ ইকুয়াল, দেখো তো কি ভাবে লেখা যায়, অতি ডিভাইডেড লম্ব লেখা যায় কোসেক, কোসেক থিটা। যেহেতু অতিভুজ এবং লম্বর উভয়ের উপর স্কয়ার আছে, তার মানে এখানে কোসেকের উপরও স্কয়ার আসবে, দিলাম। ভূমি ডিভাইডেড লম্ব কি লেখা যায়, কোথায় রে ভূমি ডিভাইডেড লম্ব, এই দেখেন ভূমি ডিভাইডেড লম্ব ইজ ইকুয়াল লেখা যায় কট থিটা, তাহলে আমি এখানে আগে কট থিটা দিলাম। যেহেতু ভূমি ডিভাইডেড লম্ব উভয়ের উপর স্কয়ার আছে, তার মানে কটের উপর স্কয়ার হবে, তাই না? ইজ ইকুয়াল কি হবে 1। তার মানে এটা আরেকটা সূত্র যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। এখন ভাইয়া দেখেন আপনি লম্ব দ্বারাও ভাগ করলেন অতিভুজ দ্বারাও ভাগ করলেন, এবার না হয় ভাই ভূমি দ্বারা ভাগ করি। হ্যাঁ ভূমি দ্বারা ভাগ করেন, দেখি কি পাওয়া যায়। তো ভূমি দ্বারা ভাগ করার জন্য অতিভুজ স্কয়ার ঠিক রাখলাম, আর এই দিকে এবার আনবো কি লম্ব স্কয়ারকে, তো লম্ব ওইদিকে ছিল প্লাস, তাহলে এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে এদিকে শুধু থাকতেছে কি শুধুমাত্র ভূমি স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার। এখন ভাই আপনি কি দ্বারা ভাগ করতে চাইলেন ভূমি দ্বারা, তা করে দেন। অতিভুজ স্কয়ার ডিভাইডেড অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ডিভাইডেড ভূমি স্কয়ার। আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে ভূমি স্কয়ার ডিভাইডেড ভূমি স্কয়ার। ভাইয়া এখানে ভূমি স্কয়ার তো যায় কাটা, দেন কাটি। তাহলে এখানে কি থাকতেছে একবার অতিভুজ ভূমির ভাগ একবার অতিভুজ পাবে, ভূমির ভাগ একবার লম্ব পাবে, তাহলে এখানে অতিভুজ স্কয়ার রাখেন, একবার ভূমিকে দিয়ে দেন, মাঝখানে চিহ্ন কি মাইনাস দেন, আবার লম্ব দিয়ে দেন, আর ভূমির ভাগ একবার লম্বকেও দিয়ে দেন, তাহলে ভূমি স্কয়ার। আর এইদিকে কাটাকাটি গেলে কত হয় 1। যেহেতু উভয়ের উপর স্কয়ার আছে, তাহলে আমরা লিখতেই পারি যে অতি ডিভাইডেড ভূমি অল স্কয়ার, এতটুকু তো লেখা যায় আছে। তেমনি এখানে মাঝখানে দিলাম লম্ব ডিভাইডেড ভূমি, যেহেতু উভয়ের উপর স্কয়ার আছে, তার মানে আমি অল স্কয়ার দিতেই পারি, আর এখানে থাকলো 1। এখন আসেন অতি ডিভাইডেড ভূমি কোথায় আছে, অতি ডিভাইডেড ভূমি এই দেখেন অতি ডিভাইডেড ভূমি অর্থাৎ অতিভুজ ডিভাইডেড ভূমি ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে সেক থিটা, তাহলে আমরা সেক থিটা দিলাম। যেহেতু অতি ডিভাইডেড ভূমি অল স্কয়ার আছে, তার মানে আমি এখানে দেব সেক স্কয়ার থিটা বিয়োগ লম্ব ডিভাইডেড ভূমি কোথায় আছে ভাই দেখেন তো, লম্ব ডিভাইডেড ভূমি আছে ট্যান থিটা, তাহলে আমি এখানে ট্যান থিটা দিলাম। যেহেতু লম্ব ডিভাইডেড ভূমির উপর স্কয়ার আছে, তার মানে এখানে ট্যান স্কয়ার থিটা হবে, এটা হবে 1। তাহলে আমরা পাইলাম কি, পাইলাম হচ্ছে আরো 3টা সূত্র, পাইলাম আরো কয়টা সূত্র 3টা সূত্র। সেই সূত্রগুলো কি কি, প্রধানত আমরা প্রথমে পাইছি হইছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। দ্বিতীয়ত পাইলাম কি আমরা কোসেক স্কয়ার থিটা বিয়োগ cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তৃতীয়ত কি পাইলাম sec স্কয়ার থিটা বিয়োগ tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তো এইগুলোই হচ্ছে ত্রিকোণমিতির বেসিক ফর্মুলাগুলো।